আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমার সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 25, আর সময় তোমাদের থাকবে 50 মিনিট। তোমাদের থাকবে মরশুমের দিনে, হাট, দেওয়াল চিত্র, পিঁপড়ে, ফাঁকি, চিত্রগ্রীপ, আশীর্বাদ এক, ভুতুরে কাণ্ড আর বাঘ। আর হজবরলা থেকে থাকবে 15 থেকে 27 পৃষ্ঠা। আর ভাষাচর্চা থেকে থাকবে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ, উপসর্গ, সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ, পদান্তর এবং অনুচ্ছেদ রচনা। এই বিষয়গুলোই তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। গদ্য থেকে থাকবে মোট তোমাদের 6 নম্বর, কবিতা থেকে 6 নম্বর, ব্যাকরণ থেকে থাকবে 4 নম্বর, সহায়ক পাঠ থেকে থাকবে 5 নম্বর, আর নিমিত্ত থেকে থাকবে তোমাদের 4 নম্বর। এই রয়েছে টোটাল তোমাদের 25 মার্কের প্রশ্ন কাঠামো। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্নেহ কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি পদ্ধতি বসলে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, এদেশের যত পালা পার্বণ সব কিছুর মূলে রয়েছে চাষবাস, কলকারখানা, শিল্প। উত্তরে চাষবাস। প্রশ্ন, দেওয়াল চিত্র সাধারণত এঁকে থাকেন মেয়েরা, পুরুষেরা না উভয়? উত্তরে মেয়েরা। মরশুমের দিনে গদ্যাংশটির রচয়িতা হলেন রাজকিশোর পট্টনায়ক, ধনগোপাল মুখোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়। উত্তরে সুভাষ মুখোপাধ্যায়। প্রশ্ন, চৈত্রের আকাশ ছিল ঘন কালো, ঘন নীল, শ্বেত শুভ্র, পিঙ্গল। উত্তরে ঘন নীল। পরে হচ্ছে ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো জাম গাছ, বেল গাছ, আম গাছ না বট গাছ? উত্তরে আম গাছ। পরে প্রশ্ন, পিঁপড়ে কবিতায় কবির নাম হলো অমিয় চক্রবর্তী, শিবরাম চক্রবর্তী, নীরেন্দ্রনাথ চক্রবর্তী? হবে অমিয় চক্রবর্তী। পরে প্রশ্ন, লেখক কার সঙ্গে কোনো দিনই পারেন না? সত্যের সঙ্গে, ভয়ের সঙ্গে, যুক্তির সঙ্গে না আলস্যের সঙ্গে? উত্তর হবে আলস্যের সঙ্গে। তা লেখক কার সঙ্গে কোনোদিন পারে না? উত্তর হবে আলস্যের সঙ্গে। এখানে অপশান ছিল শত্রুর সঙ্গে, ভয়ের সঙ্গে, যুক্তির সঙ্গে, আলস্যের সঙ্গে। উত্তর হবে আলস্যের সঙ্গে। পরে ছোট্ট হলুদ বাঘের বাসা ছিল প্রথমে গভীর জঙ্গলে, পাখিরালয়ে, সুন্দরবনে না সজনে খোলায়? উত্তর হবে পাখিরালয়ে। তাহলে ছোট্ট হলুদ বাঘের বাসা ছিল প্রথমে পাখিরালয়ে। আচ্ছা, গোপালের বাবা আমের চারা লাগিয়েছিল হিমসাগর, ফজলি না ল্যাংড়া? উত্তর হবে ল্যাংড়া। 2 দাগে রয়েছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, গাংশালিক তার চিঠিতে কি বলেছে? চিঠি কবিতায় গাংশালিকও কবিকে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে সেই কবিকে নদীর পাড়ের মোড়ল বা প্রধান হতে আমন্ত্রণ জানিয়েছেন। কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে? উত্তর লিখবে কবি অমিয় চক্রবর্তী তার পিঁপড়ে কবিতায় পিঁপড়েদের শব্দহীন ব্যস্ততায় চলাফেরা দেখেছেন। তাদের এই চলাফেরার অদ্ভুত ছন্দ কবির কাছে মিষ্টি মধুর বলে মনে হয়েছে। এই চলাফেরায় কবির কাছে যেমন। উত্তর লিখবে কবি অমিয় চক্রবর্তী তার পিঁপড়ে কবিতায় পিঁপড়েদের শব্দহীন ব্যস্ততায় চলাফেরা দেখেছেন। তাদের এই চলাফেরার অদ্ভুত ছন্দ কবির কাছে মিষ্টি মধুর বলে মনে হয়েছে। এই চলাফেরায় কবির কাছে কেমন যেন চেনা লাগে। পড়েছে, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? হাটে বেচা কেনা শেষ করে সন্ধ্যার আগে সকলে বাড়ি ফিরে যায় বলে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকে না। মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? উত্তর লিখবে মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত আশ্বিন মাসের দুর্গাপুজো ও কার্তিক মাসের দীপাবলি বা অমাবস্যা উপলক্ষে আঁকা হয়ে থাকে। সে গল্প অনুসারে কটকের খবরের কাগজে আম গাছটিকে নিয়ে কী সংবাদ বেরিয়েছিল? হঠাৎ একদিন আষাঢ়ের প্রবল ঝড়ে গোপালের বহুদিনের বন্ধু ও তার পরিবারের সবার প্রিয় আম গাছটি ভেঙে পড়ে। কটকের খবরের কাগজে সে সংবাদ প্রকাশিত হয় যে কটকে মাঝরাতে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে
এর ফলে শহরের ভিতর পুরীঘাটে আম গাছ উপড়ে পড়েছে। এইভাবে গাছটির মৃত্যু সংবাদ পরিবেশিত হয়েছিল। পরের প্রশ্ন, সবার কথা শুনে পিঁপড়ে কী ভাবল? আতঙ্কিত পিঁপড়েকে পাতা ও বৃষ্টি নানাভাবে আশ্বাস দিয়েছে। নিজের অভিজ্ঞতায় তারা জানিয়েছে, দুর্যোগ বেশিক্ষণ থাকে না, দুর্যোগের বুক চিরে আসে সুদিন। এটাই প্রকৃতির আশীর্বাদ। সেই আশীর্বাদে ধন্য হয়ে পিঁপড়েও একদিন পৃথিবীতে সমান অধিকারে প্রতিষ্ঠা লাভ করবে। সবার কথা শুনে পিঁপড়ের বুকে বল পায়, হয় এই পৃথিবী একদিন তার হবে, তাই নতুন আশায় সেই বুক বাঁধে। ঝুমুর ছাড়া আর দুই প্রকার লোকসঙ্গীতের নাম লেখো। উত্তর হবে, ঝুমুর গান ছাড়া আর দুই প্রকার লোকসঙ্গীতের নাম ভাটিয়ালি ও ভাওয়াইয়া গান। পরে হচ্ছে 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 গুণ 3 সমান 6। প্রথম, এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো? উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে কবি ও সুলেখক সুভাষ মুখোপাধ্যায় প্রণীত মরশুমের দিনে গদ্য থেকে। বাংলায় বেশিরভাগ মানুষের জীবন জীবিকা কৃষির সঙ্গে জড়িয়ে রয়েছে, তাই জীবনের আবর্তন কৃষিকেন্দ্রিক। বছরের বিভিন্ন ঋতুতে কৃষক রোদ জল শীত উপেক্ষা করে ফসল ফলায়। তাদের জীবনের আনন্দ হাইপেন বেদনা, সুখ হাইপেন দুঃখ সবই কৃষি নির্ভর। আবার পালা পার্বণ উৎসব অনুষ্ঠানও কৃষির দ্বারাই নিয়ন্ত্রিত হয়। নবান্ন, পৌষ পার্বণ, ভাদু, টুসু, বসুধারা, মাঘমণ্ডল, লক্ষ্মী পুজো সব কিছুই চাষবাসের ওপর নির্ভর করে হয়। প্যারা চেঞ্জ করে লিখবে, শুধুমাত্র উৎসব হাইপেন অনুষ্ঠান সংস্কৃতিতেই নয়, চাষবাস আমাদের খাদ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। নবান্ন উৎসবের মিষ্টি পায়েস, পৌষ পার্বণের পিঠেপুলি, পুজোর বিভিন্ন ফল সব কিছুতেই কৃষির ওপর নির্ভর করতে হয়। তাই বলা যায় বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে কৃষি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। পরের প্রশ্ন, কবিতায় অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও খোকা ভাইয়ের চিঠির লেখনখানি শীতের ভোরের রোদের মতো মিঠে মনে হওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও। শীতের রাতে কনকনে ঠান্ডার পর সকালের রোদের উত্তাপ আমাদের কাছে বড়ই আরামদায়ক। কবির কাছে তাই খোকা ভাই এই চিঠি শীতের ভোরের রোদের মতোই আরামদায়ক হয়ে উঠেছে। অনেকদিন অপেক্ষার পর তার ভাইয়ের পাঠানো এই চিঠিতে কবি একাকিত্ব ভুলে সুখ অনুভব করেছেন। পরে যে পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন? রবীন্দ্র স্নেহধন্য কবি অমিয় চক্রবর্তী তার পিঁপড়ে কবিতায় ক্ষুদ্র পিঁপড়েদের জীবনযাত্রাকে দেখেছেন অত্যন্ত কাছ থেকে। এই পিঁপড়েরা সুশৃঙ্খল ও দলবদ্ধভাবে সারি বেঁধে চলে। এদের চলাচলের মধ্যে কবি দেখেছেন অদ্ভুত এক ছন্দময় প্রকাশ। এরা নিঃশব্দে সুরের অদ্ভুত এক ইঙ্গিতে পরস্পর পথ চলা সম্পর্কে বলাবলি করে। তাই কবির চোখে এদের আসা ও যাওয়া হয়ে উঠেছে ব্যস্ত মধুর চলা। গাছটি কিভাবে তাদের সাহায্য করেছিল বুঝিয়ে দাও। রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পে গোপালদের পাঁচিলের পাশে লাগানো আম গাছটি বিভিন্ন সময়ে নানাভাবে তাদের পরিবার ও অন্যান্য পরিবারের মানুষদের সাহায্য করেছিল। গোপালরা শুধু এর আম খেয়েই নয়, তার পাশাপাশি অনেক সাহায্য পেয়েছিল গাছটি থেকে। গাছটি যেন বাড়ির সামনে পাহাড়দারের মতো দাঁড়িয়ে থাকত। তার বর্ধিত শরীর দিয়ে নদীর গরম বাতাস বুকে দিয়ে আটকে রাখত। কার্জরি নদী থেকে উড়ে আসা বালির ঝাপটা দৃঢ়ভাবে প্রতিরোধ করত। ঠান্ডা ছায়া দিয়ে বাড়ির সামনেটা ঢেকে রাখত। রাস্তার অনাবশ্যক বিজলিবাতি আলো বাড়িতে প্রবেশ করতে দিত না, তা ছড়ানো ডালপালা দিয়ে। শুধু বাইরের জগৎ থেকে ভেতরের জগৎকে আড়াল করে রাখাই নয়, সে তার সবুজ শ্যামলিমা দিয়ে গোপালদের বাড়িকে শান্তির নীড়ে পরিণত করেছিল। তাই আজ বেঁচে গেলাম। বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কি? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ রচনায় এই মন্তব্যটি করেছে পিঁপড়ে। প্রবল বৃষ্টিতে পিঁপড়ে তার ঘর হারিয়ে আশ্রয় নেয় ঘাসের পাতার নিচে। বৃষ্টির প্রচণ্ডতায় জল বাড়তে থাকে। নিজের অস্বস্তি বজায় রাখার জন্য সে ঘাসের পাতা কামড়ে ধরে কোনো মতে টিকে থাকে।
জলের তোড়ের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা তার নেই। ঘাসের শরীর কামড়ে ধরতে পেরেছিল বলে এবারের মতো সে বেঁচে গেছে। চারে দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। দাঁড় কাকের গলার স্বর কেমন ছিল? তো লিখবে দাঁড় কাকের গলার স্বর ছিল ভাঙা ভাঙা ও মোটা। এখানের প্রশ্নগুলো তোমাদের কিন্তু অর্থাৎ চারের দাগের প্রশ্নগুলো কিন্তু তোমাদের সহায়ক পাঠ হজবরলা বই থেকে দেওয়া হয়েছে। পরে হচ্ছে 40 বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই, কথাটির অর্থ কী? সুকুমার রায়ের হজবরলা গল্পে স্বপ্নে গল্পকথকের সঙ্গে এক অদ্ভুত বুড়োর দেখা হয়। সে জানায় যে 40 বছর বয়স হলে তাদের বয়স নাকি ঘুরিয়ে দেওয়া হয়, অর্থাৎ 39, 48 এভাবে কমতে থাকে। এভাবে 10 বছর কমার পর আবার বাড়ানো হয়ে থাকে। পরে হচ্ছে কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাদর, প্যাঁচা না ভূত। সুকুমার রায়ের হজবরলা গল্পে হিজিবিজ বীজ নামে একটি অদ্ভুত চেহারার জন্তুর দেখা মেলে। তাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাদর, প্যাঁচা না ভূত। 5 দাগে রয়েছে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। 5-এর 1-এ রয়েছে সমুচ্চারিত শব্দযুগলের অর্থ লেখো এবং সার্থক বাক্য রচনা করো। দয় বয় দীর্ঘী দ্বীপ আর দয় দীর্ঘী দ্বীপ। দয় বয় দীর্ঘী দ্বীপ হচ্ছে জল বেষ্টিত ভূখণ্ড। দ্বীপে পৌঁছে নবকুমার কাজ খুঁজতে শুরু করলেন। আর দয় দীর্ঘী দ্বীপ মানে যে বাতি, দ্বীপ জ্বালিয়ে ঘর আলো করো। পদ কাকে বলে? বাক্যের অন্তর্গত বিভক্তিযুক্ত ধাতু বা শব্দকে পদ বলে। যেমন আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, এই বাক্যে ব্যবহৃত শব্দগুলি এক একটি পদ। বিভক্তি কয় প্রকার ও কী কী? বিভক্তি 2 প্রকার, যথা ধাতু বিভক্তি ও শব্দ বিভক্তি। দ্বিকর্মক্রিয়া কাকে বলে? কোনো বাক্যে 2টি কর্ম থাকলে সেই বাক্যের ক্রিয়াকে দ্বিকর্ম ক্রিয়া বলে। যে গঠন অনুযায়ী বাক্য কয় প্রকার ও কী কী? গঠন অনুযায়ী বাক্য সাধারণত 3 প্রকার: সরল বাক্য, যৌগিক বাক্য আর জটিল বাক্য। 6 দাগে রয়েছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম রয়েছে অনুচ্ছেদ রচনা করো বাংলার উৎসব। দেখে নাও, বাংলা উৎসবের দেশ, বাঙালি উৎসব প্রিয় জাতি। বাংলায় 12 মাসে 13 পার্বণ। মাসগত দিক দিয়ে কম হলেও পার্বণগত দিক দিয়ে অনেক। সারা বছরটাকে পুজোর আমেজে ভরিয়ে রাখে। এই উৎসবগুলি ঋতু পরিবর্তনের মতোই আবর্তিত হয়। সেই হালখাতা দিয়ে বছরের যে উৎসবের সূচনা, চৈত্র সংক্রান্তির গাজনে তার শেষ। এই উৎসবের মধ্যে বাঙালি খুঁজে পায় তার প্রাণের আনন্দ, জীবনের খোরাক। উৎসবগুলিকে মূলত কতগুলি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে: ধর্মীয় উৎসব, জাতীয় উৎসব, সামাজিক উৎসব, ঋতু উৎসব ইত্যাদি। ধর্মীয় উৎসবের মধ্যে পড়ে দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, ঈদ, মহরম, শবে বরাত, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা, গুরু নানক জন্মদিন ইত্যাদি। আর সামাজিক উৎসবের মধ্যে পড়ে বারব্রত, বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন, ভাতৃদ্বিতীয়া ইত্যাদি। খাদ্যরসিক বাঙালির রসনা তৃপ্তির মহাসূচক। ঋতু উৎসবের মধ্যে থাকে বৃক্ষরোপণ, নবান্ন, পৌষ পার্বণ। জাতীয় উৎসবের মধ্যে আছে হোলি, রবীন্দ্র জয়ন্তী, গান্ধী জয়ন্তী, নেতাজি জয়ন্তী, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস প্রভৃতি। এছাড়াও আছে প্রান্তিক জীবনের ভাদু, টুসু, ইতু প্রভৃতি উৎসব। আধুনিককালে শিক্ষিত মানুষ এত সব উৎসব ছাড়াও নিজের মনের চাহিদা পূরণের জন্য বইমেলা, কৃষিমেলা, শিল্পমেলা প্রভৃতি মেলার আয়োজন করে চলেছে। সুস্থভাবে বাঁচতে গেলে মনে আনন্দ থাকা দরকার। উৎসব সেই আনন্দের রসদের যোগান দেয়, আর উৎসব সকলকে নিয়ে একসঙ্গে চলতে শেখায়। উৎসব মানে সকলের তরে সকলে আমরা, আর এত উৎসব ছাড়া বাংলাকে ভাবা যায় না। পরে হচ্ছে রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে অঞ্চল প্রধানের কাছে একটি চিঠি লেখো। লেখা শুরু করবে, মাননীয় অঞ্চল প্রধান সমিবেশু, অঞ্চলের নাম ঠিকানা দেবে, মহাশয় দিয়ে কমা দিয়ে শুরু করবে। আমরা দিনহাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র, তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। আমাদের গ্রামে কয়েকটি রাস্তার সংস্কার হলেও আমাদের বিদ্যালয়ে আসার প্রধান রাস্তাটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। আগে রাস্তাটি যথেষ্ট প্রশস্ত ছিল, বর্তমানে পণ্যবাহী বিশালাকায় গাড়ির চলাচল বৃদ্ধি পাওয়ায় রাস্তাটি স্থানে স্থানে ভেঙে গেছে। কয়েকটি বড় গর্ত মারণ ফাঁদের মতো হয়ে উঠেছে। প্রায়ই বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ছোটোখাটো দুর্ঘটনার কবলে পড়ছে। রাস্তাটির বেহাল অবস্থার কারণে আমাদের বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে ভয়ানক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আপনি অনুগ্রহ করে রাস্তাটির সংস্কার সাধনের ব্যবস্থা করলে বিশেষ উপকৃত হব। বিনীত। তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে নটনি হাই স্কুল বা দিনহাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। এদিকে তোমরা স্কুলের ঠিকানাটা দেবে। ভালো করে দেখে নাও, আর যে ডেটে তোমরা চিঠি লিখছো সেই ডেটটা কিন্তু বসাবে।
এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকলে ভুলবে না। আর আমার নতুন হাউস লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুল